তারা যে রাজনৈতিক স্টাইল ফলো করে তাদের যে ইসলামী ব্যাংক ইবনে সিনা, এখানে তো সাধারণ কোনো জনগণের সম্পৃক্ততা নেই। এখানে শুধুমাত্র জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছাড়া কেউ এখানে কোনো চাকরি পায় না। ইসলাম ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি এবং অপরাজনীতি তারা যে করে আসছে বিগত সময়ে, এখন এই রাজনীতির বাস্তবতা সারা বিশ্বে আর কোথাও নেই। আপনি সারা বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, সে মুসলিম কান্ট্রিতে কিন্তু জামাত শিবির একদম পুরোপুরি অপ্রাসঙ্গিক, এবং বেশ কিছু মুসলিম কান্ট্রিতে মৌদুদিবাদের যে বইগুলো রয়েছে এগুলো কিন্তু নিষিদ্ধ করা রয়েছে। চাঁদাবাজি হতেই থাকতো, তারা তো এখন তো নির্বাচিত সংসদ সদস্য। তো এগুলো পুরোপুরি একটা মিথ্যাচার করে একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং তারা কিন্তু বেশ সফলও হয়েছে, বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। পাগল হয়ে যাবি। জামাত ইসলামের যে রাজনীতি কিংবা ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি তারা মতাদর্শ বিশ্বাস করে, সেই মতাদর্শ অনুযায়ী 20 কোটি জনগণকে সুশাসন দেয়া কিংবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটা কখনোই সম্ভব। কেন সম্ভব না? এই 20 কোটি জনগণকে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে রেখে আপনি যদি সুশাসন এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছতা নিশ্চিত করতে চান, তাহলে এখানে আপনার বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। এখন তারা যে রাজনৈতিক স্টাইল ফলো করে তাদের যে ইসলামী ব্যাংক ইবনে সিনা, এখানে তো সাধারণ কোনো জনগণের সম্পৃক্ততা নেই। এখানে শুধুমাত্র জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছাড়া কেউ এখানে কোনো চাকরি পায় না। আপনি তো এটা তো ওপেন, এটা তো তারা অস্বীকারও করে না। তারা যে সার্কুলার দেয়, সেই সার্কুলার মধ্যে দেখা যায় যে শিবির ছাড়া এখানে কেউ চাকরি পাবে না। তো তাদের নিজস্ব প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, তাহলে তারা যদি কোনো কারণে কখনো যদি ক্ষমতা পেয়ে থাকে, তো তারা কি এই ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে? কখনো পারবে না। তো এটি হলো একটি বিষয়। আপনি দ্বিতীয়ত আরেকটি বিষয় আসেন যে অর্থনীতির যে বিষয়টা আমি যেটি বললাম, আপনি দেখেন যে সর্বশেষ যে আপনি নির্দলীয় সরকার, ইউনূস সাহেবের সরকার যিনি ছিলেন, তো 1.5 বছর অতিবাহিত করেছে। তো এই 1.5 বছরে আজকে একটি নিউজ পড়ে আসলাম, সেটি হলো চীন, রাশিয়া এবং ভারত থেকে এই 1.5 বছরে কোনো প্রকার কোনো ইনভেস্ট বাংলাদেশে হয়নি। কোনো ইনভেস্ট বাংলাদেশে হয়নি। এখন আপনি দেখেন যে 1.5 বছরে আপনি আশিক চৌধুরীর সেই প্রেজেন্টেশনটা দেখেছেন, সেই প্রেজেন্টেশন কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এমন হাইপ তৈরি করলো যে পুরো প্রজন্ম বিভ্রান্ত হয়ে গেল যে এই যে একজনকে নিয়ে আসছে বাংলাদেশে কি করবে, একদম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে ফেলবে, ব্যাংক সেক্টর ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই আশিক চৌধুরী কিন্তু সর্বশেষ স্বীকার করেছে যে কোনো ইনভেস্টমেন্ট আসেনি। তো এই যে সোশ্যাল মিডিয়ার হাইপ আর বাস্তবতা পুরোপুরি ভিন্ন বিষয়। এখন এগুলো তো আপনি তরুণ প্রজন্মকে বোঝাতে পারবেন না। তরুণ প্রজন্ম তো আপনার 10 বছর পরে কী হবে এটি নিয়ে, 5 বছর পরে কী হবে এটি নিয়ে এত বেশি এই যুগের যারা রয়েছে তারা চিন্তা করে না। তারা চিন্তা করে হলো সহজ সরলভাবে তারা জীবনটাকে দেখে। এবং আপনি বিশেষ করে আমাদের যে গ্রামাঞ্চলের যারা রয়েছে, আপনি তাদেরকে তো আর বাংলাদেশের প্রায় 70% জনগণ, যাদেরকে আপনি ভবিষ্যৎ বোঝাতে পারবেন না। আপনি যদি ভবিষ্যৎ বোঝান যে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য এই ধরনের প্রকল্প নেওয়া প্রয়োজন, তারা কিন্তু সেটা বিশ্বাস হবে না। তারা বিশ্বাস হবে যে জামাতে ইসলাম, যেটা ইসলাম ধর্মের দোহাই দিয়ে নগদে যে অর্থনৈতিক যে তাদের ইনভেস্টমেন্টগুলো রয়েছে, কারো সমস্যা এখন নির্বাচন উপলক্ষে যেটা আমরা জেনেছি, কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 20,000, এটি আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সেম হয়েছে। তো এতেই কিন্তু এই জনগণগুলো, এই শ্রেণীগুলো সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু তারা এই চিন্তা করবে না যে বিগত 1.5 বছরে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হয়নি। এটা কিন্তু তারা কিন্তু ভাববে না। কিন্তু আগামী 5 বছর যদি না হয়, এই বাংলাদেশ কোথায় যাবে? তারা এখন এমন অবান্তর কথাবার্তা বলছে, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়গুলো ঘটে থাকে, তারা প্রতিদিন সেগুলো সোশ্যাল মিডিয়া ফটোকার্ড বানিয়ে সেগুলো ছড়িয়ে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তো অবশ্যই এভাবে যদি আপনি দিনের পর দিন, মাসের পর মাস যদি এই ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতিতে থাকেন, অবশ্যই একটি অংশ তো অবশ্যই বিভ্রান্ত হবে। আপনি দেখেন যে ফেরাউনের শাসন যদি দেখেন, ফেরাউনের কিন্তু একটি বিশাল সংখ্যক তার অন্ধভক্ত ছিল। তারা তৎকালীন সময় মনে করতো যে না, ফেরাউন যা করছে সেটিই সঠিক, এটিই সঠিক শাসন, এবং এটা দ্বারাই সুশাসন, এটা তারা কিন্তু ফিল করতো। সেজন্য তার প্রতি অন্ধ আনুগত্য ছিল। তো এটি তার সঠিক শাসন ছিল না। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলাম রাজনীতি করছে, ইসলাম ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি এবং অপরাজনীতি তারা যে করে আসছে বিগত সময়ে, এখন এই রাজনীতির বাস্তবতা সারা বিশ্বে আর কোথাও নেই। আপনি সারা বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে,
সে মুসলিম কান্ট্রিতে কিন্তু জামাত শিবির একদম পুরোপুরি অপ্রাসঙ্গিক এবং বেশ কিছু মুসলিম কান্ট্রিতে মৌদুদিবাদের যে বইগুলো রয়েছে এগুলো কিন্তু নিষিদ্ধ করা রয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে আমরা যে অবস্থায় রয়েছি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার যে সর্বশেষ সময়গুলো বাংলাদেশের সকল স্ট্রাকচারগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের এই দুঃশাসন, অপশাসন এবং স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট মনোভাবের কারণে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়েছে এবং তারা রাজনীতির প্রতি একটা শ্রদ্ধা হারিয়েছে।